আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় সম্পর্কিত যে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবের সরল রৈখিক পদ্ধতিতে বিশেষ করে কিভাবে অবচয় ধার্য করতে হয় সেই সম্পর্কে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, একটি সৃজনশীল প্রশ্ন। এখানে কি বলা আছে লক্ষ্য করি। XYZ কোম্পানি 2022 সালের 1 জানুয়ারি তারিখে 6 লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করেছিল। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 60,000 টাকা। আর এখানে বলেছে প্রতিষ্ঠানটি সরল রৈখিক পদ্ধতিতে অবস্থায় ধার্য করার সিদ্ধান্ত হয়। একটি সহজ একটি অঙ্ক। তো এই তথ্যের আলোকে আমাদের ক নম্বরে বলেছে বার্ষিক অবচয় এর পরিমাণ নির্ণয় করো। তো বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয়ের জন্য সরল রৈখিক পদ্ধতিতে একটি সূত্র আছে, আমরা জানি। সেটি হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ সম্পত্তির এই মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে এই আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হবে। অনেক সহজ। তো লক্ষ্য করি ক নাম্বারের জন্য আমরা এই যে নিচে আমি সমাধান করে দেখাচ্ছি, উপরে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম যাতে এটা দেখে আমরা সমাধান করতে পারি। আমার নিচের অংশটুকু হচ্ছে উত্তরের অংশ। উত্তর বার্ষিক অবচয় সমান সূত্রটা লিখি। এই যে মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বা নিচে আয়ুষ্কাল, এটি হচ্ছে সূত্র। সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের এই সূত্রটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। মেশিনের মোট মূল্য থেকে মোট মূল্য যা হবে সেখান থেকে মেশিনের মোট মূল্য বলতে বোঝায় এই ক্রয় মূল্যের সাথে আরও যদি অন্যান্য খরচ থাকতো, সংস্থাপন ব্যয় মজুরি এই অঙ্কে নাই থাকলে যোগ হতো। তো এটির সাথে এটা বিয়োগ করে আয়ুষ্কাল দিয়ে ভাগ হবে, আয়ুষ্কাল 10 বছর। তাহলে এই তথ্য অনুযায়ী মান বসাই। 6 লাখ মাইনাস 60,000, একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, ভাগ 10। 6 লাখ হতে 60,000 বিয়োগ করে হয় 5,40,000, তাকে 10 দিয়ে ভাগ করে সম্ভবত 54,000 টাকা হবে, যেটি বার্ষিক অবচয়। এবং এই প্রতি বছরের অবচয় এই 54,000 টাকা। কারণ সরল রৈখিক পদ্ধতিতে মেশিনের অবচয় প্রতি বছর সমান থাকে। সরল রৈখিক পদ্ধতির আর এক নাম কিন্তু স্থির কিস্তি পদ্ধতি। তো এইভাবে আমরা সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করতে পারি। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নম্বরে কি বলেছিল মনে আছে? খ নম্বরে বলেছিল জাবেদা প্রস্তুত করতে। এখন জাবেদা অনেক সহজ। লক্ষ্য করি জাবেদার ছক তো আমরা অঙ্কন করতে পারি, তাই না? জাবেদার ছকটা আমি একটু দ্রুত দেখাইলাম সময় সেভ করার জন্য। তো সময় সেভ করার জন্য কিছু কিছু বিষয় আমি একটু দ্রুত দেখাচ্ছি। জাবেদার জন্য এইটুকু হচ্ছে উত্তর, আর উপরে আমি উদ্দীপকের অংশ নিয়ে এসে রেখেছি। এটা দেখে দেখে আমরা সমাধান করব। তো যাই, লক্ষ্য করি প্রথমে তারিখ লিখব, তাই না? জাবেদায় তারিখ 2022 জানুয়ারি 1, 2022 জানুয়ারি 1। এইবার আমরা কি করব? প্রথমে এই যে মেশিন কিনেছে 6 লক্ষ টাকা দিয়ে, ওটা নিয়ে জাবেদা করব। ওটা নিয়ে জাবেদা করব মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট বা ব্যাংক হিসাব ক্রেডিট। 5 লক্ষ টাকার উপরে হলে ব্যাংক হিসাব দেওয়াই উত্তম। যেহেতু 6 লক্ষ টাকা, সেজন্য আমরা জাবেদা করব মেশিন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। 6 লক্ষ টাকা টাকার ঘরে লিখব, অর্থাৎ মেশিন আমরা কিনেছি চেকের মাধ্যমে। এখন তোমাদের মনে হতে পারে এইখানে তো বলা নয় চেকের মাধ্যমে কিনেছে, কোম্পানি বলেছে যে XYZ কোম্পানি মানে কি? কোম্পানির সমস্ত লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদিত হয়, নগদে খুব কম লেনদেন হয়। সেজন্য আমরা ব্যাংক হিসাব দেওয়াটা উত্তম হবে। কেউ যদি মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট লিখতো হতো, কিন্তু না লেখাই উত্তম। কারণ কোম্পানির ক্ষেত্রে ব্যাংক হিসাব দিতে হবে। কোম্পানির সমস্ত লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদিত হয়। অন্যদিকে 5 লক্ষ টাকার উপরে হলে বাংলাদেশ ব্যাংকের একটা নির্দেশ আছে, যে ব্যাংকিং বিশেষ করে দাগ কাটা চেকের মাধ্যমে সম্পাদিত হতে হবে ব্যাংকের মাধ্যমে। সেই দৃষ্টিকোণ থেকেও আমাদের ব্যাংক হিসাব ক্রেডিট হবে 6 লক্ষ টাকা যেহেতু টাকা। তো যাই হোক, এটি সহজ জাবেদা ছিল। মেশিন আমরা কিনেছি, কেনার জাবেদা করলাম। তো মেশিন কেনার জন্য একটা জাবেদা, তাই না? একবার কিনেছি, বাট এই মেশিনের প্রতি বছরে আমরা অবশ্যই ধরব।
অবশ্যই ধার্য হবে ডিসেম্বর 31 তারিখে। তাহলে লিখব ডিসেম্বর 31 তারিখ। অবশ্যই ধার্যের কী যাবে তা মনে আছে? অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট, অথবা আমরা লিখতে পারি অবশ্যই খরচ মেশিন ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই মেশিন ক্রেডিট। মেশিন নামটা পাশে লিখতে পারি, না লিখলেও হবে। তাই যাবে করলাম অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে টাকা হবে কত? ওই যে টাকা ক নাম্বারে বের করেছি গণনা করে, 54,000 টাকা, 54,000, 54,000 টাকা, ওইটাই অবচয়। অবশ্যই ধার্যের জন্যই জাবেদা করব, এটাকে সমন্বয় জাবেদাও বলে কিন্তু, তাই না? এবং বছর শেষে এই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তর করতে হয়। সেজন্য আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে অবচয় হিসাবটা বন্ধ করার আরেকটা জাবেদা হবে, সেটি হচ্ছে আয় বিবরণী ডেবিট, আয় বিবরণী ডেবিট আর এই অবশ্যই খরচ ক্রেডিট। আয় বিবরণী ডেবিট, এই অবশ্যই খরচ ক্রেডিট হবে। কেন হবে? অবশ্যই খরচ যখন ডেবিট করেছি তখন অবশ্যই খরচ নামে একটা হিসাব ডেবিট দিকে সৃষ্টি হয়েছে। এখন নিয়ম অনুযায়ী আর্থিক বছর শেষে যে ডিসেম্বর 31 তারিখে হিসাব শেষ হয়, সেজন্য ডিসেম্বর 31 তারিখে আমরা লিখেছি। এবং নিয়ম অনুযায়ী এই মুনাফা জাতীয় ব্যয়সমূহ হিসাব বর্ষ শেষে আয় বিবরণীর মাধ্যমে ক্লোজ করতে হয়, বন্ধ করতে হয়। আয় বিবরণীতে এই অবশ্যই টাকাটাই স্থানান্তর করা হলো, সেজন্য জাবেদা করলাম আয় বিবরণী ডেবিট, অবশ্যই খরচ ক্রেডিট। এটিকে সমাপনী জাবেদাও বলে। অবশ্য টাকা হবে সেম টাকা, সেম টাকা হবে, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ মেশিন কেনার জন্য একটা জাবেদা আর অবশ্যই ধার্যের জন্য পরপর দুইটা জাবেদা। একবার অবশ্যই ধরবো আর সেই অবশ্যইকে আয় বিবরণীতে স্থানান্তর করব। এই হচ্ছে আমাদের এই অবশ্যই সংক্রান্ত 2022 সালের জাবেদা। এখন 2023 সালের তো জাবেদা করব, তাই না? আমাদের প্রশ্নে বলেছিল 2 বছরের জাবেদা করতে, সেই জন্য আমরা আরেক বছরের জাবেদা করব। কিন্তু এখানে একটি বিষয় বলে রাখি, পরের বছরে যখন জাবেদা করব তখন এইটা হবে না, কারণ আমরা মেশিন 2022 সালেই কিনেছি, পরে আর কিনি নাই, সেজন্য এই জাবেদাটা আর হবে না। কিন্তু এই দুইটা নিয়ে জাবেদা করব। সেম জাবেদা 23 সালে হবে, 2023 ডিসেম্বর 31। এখন তোমাদের মনে হতে পারে 23 ডিসেম্বর 31 তারিখে এই দুইটা কেন করব? কারণ মেশিন তো আছে, মেশিন থাকলে অবশ্যই তো ধার্য হবে, সেজন্য আমরা এই দুইটা জাবেদা 23 সালের জন্য করব। যাই, এই যে লক্ষ্য করি ওই জাবেদার ছকের বাকি অংশ এখানে অঙ্কন করেছি। আমি ছকে দুইবার অঙ্কন করে আমি জাবেদাটা করতেছি একটু বড় করে লেখার জন্য। তোমরা অবশ্যই এক জাবেদার মাধ্যমে এক পৃষ্ঠায় সুন্দর করে করবে সব জাবেদাগুলি। আমি বড় করে দেখানোর জন্য আলাদা আলাদা করছি। তো 2023 ডিসেম্বর 31, 2023 ডিসেম্বর 31-এ জাবেদা করব। ওই যে অবশ্যই খরচ এর জন্য অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট, টাকা লিখব 54,000 টাকা। এবং আরেকটা জাবেদা করব আয় বিবরণী ডেবিট, অবশ্যই খরচ ক্রেডিট। ওই পূর্বে যে জাবেদা করলাম ওই জাবেদা, একবার অবশ্যই ধার্যের জন্য আরেকবার আয় বিবরণীতে স্থানান্তরের জন্য। এখন আমাদের যদি বলতো তারপরের বছরও করতে 3 বছর, তাহলে পরের বছর আবার এই দুইটা জাবেদা করতাম। ওই মেশিন যে কিনেছি ওইটার করতাম না। মেশিন কেনার জন্য আমরা পূর্বের বছরে কি করলাম, 2022 সালের জানুয়ারি 1 তারিখ দিয়ে মেশিন ডেবিট ব্যাংক হিসেবে ক্রেডিট করেছি না, সেটা আর হবে না, কারণ একবারই তো মেশিন কিনেছি। বাট অবশ্যই প্রতি বছরে হবে। তো এই হচ্ছে জাবেদা। সহজ না? অনেক সহজ। এখন আমাদের গ নাম্বারে বলেছিল এই খতিয়ান প্রস্তুত করতে। কি খতিয়ান? অবশ্যই খরচ হিসাব একটা আর একটা পুঞ্জীভূত অবশ্যই হিসাব। তো প্রথমে অবশ্যই খরচ হিসাব প্রস্তুত করব। তো অবশ্যই খরচ হিসাবের জন্য আমরা কি জাবেদা করেছি মনে আছে কিছুক্ষণ আগে? অবশ্যই খরচের জন্য আমরা জাবেদা করেছিলাম দুইটা। প্রথম জাবেদাটা ছিল অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। পরের জাবেদাটা ছিল আয় বিবরণী ডেবিট, অবশ্যই ক্রেডিট। কিছুক্ষণ আগে কিন্তু করলাম, ওটা আমি বলছি আবার। তো ওই জাবেদা দেখে আমরা এই অবশ্যই খরচ খতিয়ানটা করব। তো খতিয়ানটা এই চলমান জের ছকে করতে পারি, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট ক্রেডিট, জেড ডেবিট ক্রেডিট। খতিয়ানের ছক তো আমরা পারি, তাই না? এবার কিভাবে লিখব? অবশ্যের সাথে যে জাবেদা ছিল সেই জাবেদার পাশে কিন্তু তারিখ লেখা ছিল ডিসেম্বর 31, 2022 ডিসেম্বর 31। এবার প্রথম জাবেদাটা কি ছিল? অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। সেজন্য আমরা এখানে এই অবশ্যই খরচের ডেবিটে টাকা লিখব, নাম লিখব পুঞ্জীভূত অবশ্যই, আর ডেবিট দিকে টাকা লিখব ওই অবশ্যই টাকাটা জাবেদায় যেটি ছিল।
এই টাকাটা আবার ডেবিট দিকে চলে যাবে। আমরা খতিয়ান তো করতে পারি, নিশ্চয়ই পারি, যেহেতু আমাদের এই অষ্টম অধ্যায়, তাই না? আমরা যারা অঙ্ক করতে করতে অষ্টম অধ্যায় করতেছি তারা অবশ্যই খতিয়ান পারি। সেজন্য আমরা যে জাবেদা দেখে দেখে খতিয়ান করব, জাবেদায় ছিল অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট, তাই অবশ্যই খরচের ডেবিটে টাকা লিখব, নাম লিখব পুঞ্জীভূত অবচয়, এবং এই ডেবিটের টাকাটা ব্যালেন্সের ডেবিটে চলে যাবে, জেরের ডেবিটে চলে যাবে। এখন অবশ্যই নিয়ে 2022 সালের ডিসেম্বর 31 তারিখে আর একটা জাবেদা ছিল, মনে আছে কি জাবেদা? আয় বিবরণী ডেবিট, অবশ্যই খরচ ক্রেডিট। তাহলে এই ক্ষেত্রে আমরা এই অবশ্যই খরচ ক্রেডিট মানে কি, অবশ্যই খরচের ক্রেডিট দিকে টাকা লিখব, নাম লিখব আয় বিবরণী, ওই জাবেদা দেখে লিখলাম। এখন এবার জেরের ঘরে কি লিখব, তাই না? এটা ডেবিট, এটা ক্রেডিট, ডেবিট ক্রেডিট বিয়োগ করে শূন্য থাকবে, ডেবিট ক্রেডিট বিয়োগ করে শূন্য থাকবে। 1 বছরের হলো, 2023 সালেরও করতে হবে, তাই না? তো 2023 সালের আবার ডিসেম্বর 31 তারিখ দিয়ে সেম ট্রিটমেন্ট হবে। কারণটা কি? 2023 তারিখে আমরা আবার 2টা জাবেদা করেছিলাম, ডিসেম্বর 31 তারিখ দিয়ে অবচয় নিয়ে, কিছুক্ষণ আগে জাবেদা করেছি। কি করেছি? প্রথম জাবেদাটা অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। তাহলে আমরা এখানে পুঞ্জীভূত অবস্থায় নাম লিখে, সেম নাম লিখে 54,000 টাকা ডেবিট দিকে লিখব, ওই জাবেদা দেখে। এটা আবার ডেবিট দিকে চলে যাবে। আবার এই আয় বিবরণী বলে ক্রেডিট দিকে টাকা বসবে, সেম হবে, কারণ জাবেদা তো সেম ছিল। 54 থেকে 54 বিয়োগ করে শূন্য হয়। এই হচ্ছে একটা খতিয়ান। আমাদের বলেছিল মেশিন হিসাব, অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। তো হিসাব বলতে খতিয়ান বোঝায়, তাই আমরা চলমান যে ছকে খতিয়ানের ছক অঙ্কন করেছি। তো কেউ যদি টি ছকে ছক অঙ্কন করতে চায় পারবে, সমস্যা নেই। চলমান যে ছক তো আধুনিক ছক, সেই জন্য চলমানই আমি করেছি। এই যে এবার আমরা পুঞ্জীভূত অবচয় হিসাবের ছক অঙ্কন করলাম, ওই খতিয়ানের ছক। তো প্রথমেই বলেছি আমি একটি কথা, যে কিছু কিছু বিষয় আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য, ছক অঙ্কনটা, কারণ ছক আঁকতে অনেক সময় লাগবে, সেজন্য আমি একটু দ্রুত এখানে অঙ্কন করে দেখাইলাম। এই ছকে আমরা আবার ওই জাবেদা দেখে দেখে পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করব। কি জাবেদা ছিল মনে আছে? প্রথম জাবেদা অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট, কিছুক্ষণ আগে যে জাবেদা করেছি। তাহলে আমরা এখানে পুঞ্জীভূত অবচয়, যেহেতু জাবেদায় ক্রেডিট আছে, তার ডিসেম্বর 31 তারিখ দিয়ে পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট দিকে টাকা লিখব। আর এখানে নাম লিখব কি, নাম কি লিখব সেটি জানার জন্য আমি আরেকবার বলছি জাবেদাটা, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে এখানে অবচয় খরচ নাম লিখব, আর পুঞ্জীভূত অবচয়ের জাবেদায় ক্রেডিট দিকে টাকা আছে, তো ক্রেডিট দিকে টাকা লিখব। এবং জেরের ঘরে যেহেতু ক্রেডিটে টাকা, এই টাকাটা ক্রেডিট দিকে লিখব। 1 বছরের হলো। এখন তোমাদের মনে হতে পারে অবশ্যই খরচে তো 2বার লিখেছি, এখানে 2বার হবে না, 1 বছর না। তোমরা জাবেদায় লক্ষ্য করে দেখবে পুঞ্জীভূত অবস্থায় নিয়ে প্রতি বছরে একটা করে জাবেদা আছে। প্রথম জাবেদাটা অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট। বাট পরে আর একটা জাবেদা করেছি অবশ্যইকে আয় বিবরণীতে স্থানান্তরের জন্য, সেইখানে জাবেদা করেছি আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। তার মানে কি ওইখানে তো পুঞ্জীভূত অবচয় নাই, দ্বিতীয় জাবেদাটাই। সেজন্য আমাদের যেহেতু প্রতি বছরে পুঞ্জীভূত অবচয়কে নিয়ে একটা করে জাবেদা, সেটি হচ্ছে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাই পুঞ্জীভূত অবচয়ের ক্রেডিট দিকে টাকা বলবে, নাম লিখবো অবচয় খরচ। আর ক্রেডিট দিকে টাকাটা লিখলে ওই টাকাটা জেরের ক্রেডিটে চলে যাবে, ক্রেডিটে চলে যাবে। 1 বছর হলো, আমাদের বলেছে 2 বছরের করতে। আবার 2023 ডিসেম্বর 31 তারিখ দিয়ে সেম হবে, অবশ্যই খরচ বলে ক্রেডিট দিকে ওই পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট দিকে টাকা লিখব। কারণ ওই বছরেও আমরা কিন্তু 2023 সালের ডিসেম্বর 31 তারিখ দিয়ে একটি জাবেদা করেছি, অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট। তা পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট দিকে টাকা লিখেছি, নাম লিখেছি অবশ্যই খরচ। এবার জেরের ঘরে কি হবে? এখন অবশ্যই খরচে আমরা দেখেছি যখন কিছুক্ষণ আগে একটা খতিয়ান করেছি, ডেবিট ক্রেডিট বিয়োগ করে 0 হয়ে গেছে, তাই না? বাট এইখানে এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, এইখানে এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট। ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে বসবে, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে বসবে, এটা খতিয়ানের নিয়ম, আমরা তো জানি, তাই না? 54 আর 54 যোগ করে সম্ভবত 1,08,000 টাকা। তো এইভাবে আমরা খতিয়ান প্রস্তুত করতে পারি, অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব। তো
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো আজকে এই পর্যন্ত। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।